এতগুলো বসন্ত পার করে কত শত ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশেষে প্রেমে পড়েছিল এক ক্যামেরাম্যানের। সেই ক্যামেরাম্যান আবার যে সে ব্যক্তি নয়, আমারই বড় ভাইয়ের বন্ধু। সাজসজ্জা মন্দির বিয়েবাড়ির এক কোণে দাঁড়িয়ে শীতল এসব ভাবছে, হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ। কিছুক্ষণ আগে শুদ্ধ তার কাছে ব্ল্যাক কফি চেয়েছে। শুদ্ধ হচ্ছে তার প্রেমের মানুষ, মনের মানুষ। বদরাগী ছেলেটাকে কোন দুঃখে মন দিয়েছিল কে জানে। যদি জানতো, মনের কথা জানতেই শুদ্ধ তাকে নড়ে দড়ি দিয়ে ঘুরিয়ে তবেই ভুলেই সেই দিন বলতো না, শুদ্ধ ভাই আপনাকে আমার খুব ভালো লাগে। আর এক কথা জবাবে শুদ্ধ সপাং করে এক থাপ্পড় মেরে কান ধরিয়ে অদা করতো না। আমি তোর ভাইকে বন্ধু, তোর ভাইয়ের বন্ধু হলে সম্পর্কে তোর কে হই ভাই? তাহলে এখনই কান ধরে বল আর কখনো এসব বলবি না। আর ভুলেও যদি বলিস তবে বিনা ঘিনে সুপারের বউ হবি। আচ্ছা, ভালোবাসা বোঝে না আসছে। শুদ্ধ ভাই আপনাকে আমার ভালো লাগে, ফাজিল একটা। এ কথা বলে শুদ্ধর মাথা ঠুয়ো মেরে চলে গেছে। সেই দিনের পর থেকে সেও আর আগ বাড়িয়ে কিছু বলতে যায় না। কি দরকার, সারাটাকে খুঁচিয়ে গুঁটো খায়। সারটা না নিজের ভালোবাসা কিছু বোঝে আর না তাকে বোঝায়। সেও যদি মেঝেতে যায় তখন সবাইকে বলে মান সম্মান ধূলিশ্বাস করে মজা লুটবে। এর চেয়েও চুপচাপ থাকা শ্রয়। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে হাঁটা ধরলো শুদ্ধকে খুঁজতে। খুঁজতে খুঁজতে সিঁড়িতে, জানালা, শুদ্ধ ছাদে। ঘামের ভিজে একাকার অবস্থা, টি শার্টের বেহাল দশা, সারুন আটটা উপরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তা দেখে শীতল মনে ভাসলো। শুদ্ধ দামিটা শুদ্ধ নাকটা ঘামতে দেখেই বলল, পর তো তুমি দেহি বউ সোহাগী হইবা। উনি যতবার এ কথা বলে শুদ্ধ চুপ করে শোনে। তবে তার খুব ইচ্ছে এই রাগের শুদ্ধ জবাবটা শুনি, কারণ শুদ্ধর বউ তো সেই হবে। হঠাৎ শুদ্ধ হাঁচিয়ে শীতল ভ্রু কুঁচকে গেল। এই ছেলে তার ভাবনার মধ্যেও ব্যাগটা বাঁধিয়ে দিল। একটু পর হাঁচি দিয়ে কি হতো? কিছুই হতো না, শুধু শুধু ওর ভাবনার মধ্যে হাসি ঢুকিয়ে দিল। আশ্চর্যের মানুষ এটা। কখন নিজে থেকে চেঁচামেচি শোনা গেল ক্যারাটারিয়ের লোকদের সঙ্গে এখন যেমন ছাদে সাজানো কাজ শুদ্ধ ঘাড়ে চাপিয়ে কেটে পড়েছে। একটু পর হন্তদন্ত হয়ে এসে বলবে, বন্ধু পেয়েছি নাকি আমি হাত লাগাবো? জবাবে শুদ্ধ বিরক্ত মাখার দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মন দেবে। আর শিশির মুখ ভর্তি হেসে গল্প জুড়ে দেবে। তারপর নিচে দিয়ে এমন ভাব নিয়ে যেই সব সেই সব করেছে। এদের দুই বন্ধুর সময় কাজ পড়াবার তার মুখস্থ। তাছাড়াও বাসায় এখন অনেক কাজ, কারণ আগামীকাল তার বাবা মায়ের 32তম বিবাহ বার্ষিক। এই উপলক্ষে বাসায় ছোট করে আয়োজন করা হয়েছে। কিন্তু শুদ্ধর কথা ছোটখাটো নয় বললেই ভালো করে করতে হবে, নয়তো বাদ। পরে ওর কথায় সবাই সিদ্ধান্ত নিয়ে বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছে। তখন শুদ্ধ কারো উপস্থিত টের পেয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সাহায্য কর আমায়। পারবো না আমি। মগটা নিয়ে এগিয়ে পড়তে বসে হবে কেন? সাবজেক্ট পড়বি অর্থনীতি। এর আগে অর্থনীতিতে কত পেয়েছিলি মনে আছে? 100-তে 15। আবারও পেতাম, স্যার ইচ্ছে করে নাম্বার দেয়নি। কেন দেয়নি? স্যারের বাগানে পেঁপে চুরি করে স্যারকে উপহার দিয়েছিলাম তাই। কথা শুনে শুদ্ধ হাত থেমে গেল। প্রচন্ড বিরক্ত নিয়ে এক পলক তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। একে বলা কারো মাথায় ব্রেন এত ঘোলা হয় শীতলকে না দেখলে জানতো না। তাছাড়াও তার পড়ার সময় কই? সে তো মহাব্যস্ত মানুষ। কোথায় কোন প্যাচ লাগবে সারাদিন সেটাই ভাবতে থাকে। শুদ্ধকে নিচু দেখেই শীতল আর কথা না বাড়িয়ে শুদ্ধর কাজ দেখতে থাকে। ততক্ষণে কফি শরবতে পরিণত হয়েছে, অথচ শুদ্ধকে দেওয়ার কথা তার স্মরণই নেই। শুদ্ধ না চেয়ে কাজ থেকে শেষ করে ছাদ থেকে নেমে গেল। তখন শীতল মুখ ভেঙচি কফিটুকু টক টক করে গিলে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটু প্রেম চাইলাম, প্রেম দিলে না তোমার, শনে কিসের পিরিতি। শীতল শেষ সিঁড়িতে নামতে গিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে। এবার সে গান থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে গেল। যেন ভীষণ জরুরি কাজ আছে তার। এখন সেটা করতেই হবে। আসলে এমন কিছু না করলে তার বাবা সন্ধ্যায় পড়তে না বসার জন্য ভাষা শুরু করবে।
ভাষণ শুরু করবে। আবার বিরল কণ্ঠে বলতেন, এবারে সংসারে এই না ভাষণ ভুল হয়েছে, এটা মুজিব দাদার ভাষণ, ওর তার বাবার ভাষণ হবে, সময় জ্ঞান নেই এভাবে জীবন চলে, যার করুন তার বাবার একই ভাষণ। শুনতে শুনতে ওই কানের পোকাগুলো কবে উঠে। মিস শিমুল, ডায়লগ চেঞ্জ করুন প্লিজ। একই ডায়লগে আমার বোরিং হচ্ছে। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আশেপাশে শুদ্ধকে না দেখে দুটো কমলা নিয়ে রুমে চলে গেল। তারপর শুদ্ধ রুম থেকে চুরি করে আনা সিগারেট বের করে দুষ্ট হাসলো। এখন সে পরীক্ষা করবে এটার মধ্যে কি এমন আছে, আর এই ধোয়ার টেস্ট কেমন। মেয়েরা টক পছন্দ করে, তাই তেঁতুল দেখলে হামড়ে পড়ে। তাহলে সিগারেট কি আছে যে ছেলেদের এটার প্রতি এত আসক্তি? চুরি চারি চিপাই চাপাই আড়ালে সর্বমুখে এটাই বা কেন খায়? এটা আজ পরীক্ষা করেই ছাড়বে। কিন্তু কথা হলো, সিগারেটটা ধরবে কিভাবে? আগে আগুন জ্বালিয়ে মুখে নেবে নাকি ঠোঁট দিয়ে ধরে আগুন জ্বালিয়ে? মুভির হিরোটা যেমন করে তেমন। শীতল কয়েকটা মিনিট সিগারেটটা উল্টো করে ঘুরিয়ে দেখলো। তখন হঠাৎ তার মাথায় এক বুদ্ধি উদাম হলো। সে দৌড় দিতে তার আম্মু ফোন এনে গুগলে সার্চ দিল সিগারেট খাওয়ার কৌশল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি সহ ভিডিও সামনে আসলো। যে মন দিয়ে কয়েকটা ছবি দেখে সিগারেট হাতে নিয়ে কেউ একজন বলে উঠলো, এই সিগারেট খোর, এদিকে আয়। শীতল চমকে উঠে পুরো রুম চোখ বুলিয়ে কাউকে না পেয়ে বেলকনি তাকালো। শুদ্ধ তার বেলকনিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। মেঝেতে রাখা অনেকগুলো মরিচ বাল্ব। ও তার মানে সে এতক্ষণ ওর বেলকনিতে এসব সাজাচ্ছিল। সে শুদ্ধকে দেখে চটজলদি সিগারেট লুকাতে গিয়ে সিগারেটটা মধ্যখান থেকে ভেঙে দু টুকরো হয়ে গেল। তা দেখে শীতল করুণ চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বলল, সিগারেট কোথায় পেয়েছিস? আপনার রুম থেকে এনেছি। কেন? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? সিগারেট টেস্ট কেমন জানতে। তাই এমন ভাবনায় তোর মাথায় এলো কিভাবে? আসার জন্য আপনি দায়ী। আমি কি করেছি? আপনি আমার থেকেও সিগারেটকে বেশি গুরুত্ব দেন। কেন আমার আগে সিগারেট আপনার ঠোঁটে ছুবে? আমিও এখন আমার ঠোঁটে পুড়িয়ে সমান সমান করব। তোর মাথায় ঘিলু বলে কিছু আছে? শুদ্ধ কথা শুনে শীতল জবাব দিল না, বরং হাতে থাকা সিগারেট শুদ্ধ দেখে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। তার মেজাজ এখন তিরিক্ষে, কোথাও শান্তি নেই। যেখানে যাবে শুদ্ধ এসে হাজির হবে। এই মানুষটা তাকে শান্তি দেবে না বলে মনেও হয় না। কি দরকার ছিল ওর বেলকনিতে এসে খামটি মেরে বসে থাকার? শীতলকে যেতে দেখে শুদ্ধ তা ওর কাজ সজরে বেরিয়ে এলো। ফুলের রানী নিশ্চিন্তে গান ফুলিয়ে বসে থাকবে। আজকেও আর তার দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তবে সিগারেট খাওয়া হচ্ছে পোষণ করার জন্য, তার শাস্তি তোলা রইল। বলে কি, সেও ঠোঁট পুড়িয়ে সমান সমান করবে? এত বড় সাহস! তারপর শীতলের মাকে জানিয়ে শুদ্ধর ফ্ল্যাটে চলে গেল। পাশের বিল্ডিং এ 3 তলার প্রথম ফ্ল্যাটে থাকে সে একা। শিশির অনেকবার বলেও তাকে তার বাসায় থাকতে রাজি করাতে পারে না। মূলত শুদ্ধই তা চায়নি। কারণ বিবাহযোগ্য মেয়ে বাসায় থাকা সত্ত্বেও অবিবাহিত এক ছেলের বাসায় রাখা দৃষ্টিটুকু অশোভনীয়। এমনকি এমন কিছু হলে আজ না হয় কাল তাকে নিয়ে কথা উঠবেই। তাই আগে সচেতন হওয়া ভালো। তাছাড়াও সে কখনো চায় না তার কারণে শীতলের বদনাম রাখুক, মেয়েটার দিকে অকারণে বাজে আঙুল তুলুক। সে আজ আছে কাল নাই থাকতেও পারে, তবে কলঙ্ক চিরস্থায়ী। আর এই চিরস্থায়ী কলঙ্ক শীতলকে কখনো স্পর্শ করুক, কখনো না। বাসায় ফিরে আগে ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকলো। পুরো শীতল শরীর ঘেমে জবজব করেছে। এখন গোসল না করলে নয়। সে পরনের টি শার্ট খুলতে তার নজর পড়লো বুকের দিকে। তার বুকের বাঁ পাশে রয়েছে বড় সরকাটা দাগ, যেটা বিগড়ে কয়েকটা বছর পূর্বে পাচারের ফল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে পুরোনো কথা স্মৃতি পাতায় জমে রেখে গোসল সেরে বেরিয়ে আসলো। তখনই কলং বেল বেজে উঠলো। সে ঝটপট পোশাক পরে দরজা খুলে দেখে শীতল দাঁড়িয়ে আছে, হাতে হটপট। নিশ্চয় শীতলের মা খাবার পাঠিয়েছে। সে খাবে না বলে এসেছে, তারপরে উনি পাবেন বটে। তখন শুদ্ধ কিছু বলার আগে শীতল তাকে ঠেলে ভেতরে ঢুকে গেল, যেন প্রচন্ড তাড়া আছে। শুদ্ধ কথা না বাড়িয়ে দরজা আটকে দাঁড়িয়ে চুল মুছলো। হঠাৎ শীতল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলো। তারপর বুকে নাক ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, আপনার শ্যাম্পুর গন্ধটা সেই লাগে আমার। চুলে শ্যাম্পু করেছি, বুকে নয়। এখন সর সর বলছি, আর একটু প্লিজ। শীতল আবার বেশি বেশি হচ্ছে। শুদ্ধ ভাই কিসের বিনিময়ে আমাকে
ভালোবাসবেন। কোন দুঃখে আমাকে ভালোবাসবেন? দুঃখ নয়, আপনি আমার সুখে ভালোবাসুন। তোকে ভালোবাসলে দুঃখ ছাড়া পারলে কিছুই জুটবে না। এখন সর নয়তো। একথা বলে শুদ্ধ তাকে ঠোঁট দূরে সরিয়ে দিল। শীতল ওর ব্যবহারে কাঁদো কাঁদো হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। এই মানুষটা আসলেই পাষাণ, নিষ্ঠুর। শুধু ভেজা তোয়ালে মেলে শীতলের আনা খাবার খেয়ে বসলো। ডানে বামে না তাকিয়ে খেতে 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 থাকলো আপন মনে। তখন শীতলও বসলো শরীর ঘেরে, মাথাও রাখলো শুদ্ধর কাঁধে। অতঃপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। তবে চাঁদ দেখা না দেখলেও সামনের বিল্ডিং এর ব্যালকনিতে থাকা একজোড়া কপালে কে, তারা বেলকনিতে বাঁধা দেওয়াল পাশাপাশি বসে আছে। মেয়েটির কাঁধে ছেলেটি মাথা রেখে বই পড়েছে। হয়তো ছেলেটি তাকে কিছু পড়ে শোনাচ্ছে, আর মেয়েটি হয়তো থাকা কিছু খাবার ছেলেটি মুখ বুজে দিচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্যখানা। শুদ্ধ ততক্ষণে তার খাওয়া শেষ করে ফ্রি থেকে কেক আর মিষ্টি এনে শীতলের সামনে রাখলো। শীতল তাকিয়ে দেখলো না। অন্যদিন সময় হলে নিজেই গিয়ে ফ্রিজ ঘেঁষে বের করে খেয়ে ফেলতো। তারপরও বায়নার জুটতো, এই আন বেল সেই আনবে। কিন্তু আজ কেন জানি নিশ্চুপ হয়ে আছে। বাচাল মেয়েটা এমন নীরবতা দেখে এবার শুদ্ধ মুখ খুললো। সিগারেট খেতে দেয়নি তার মন খারাপ না। তবে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা ছেলেরা এত খারাপ কেন? তা তো জানি না। ও, এ কথা বলে বেশ খানিকক্ষণ চুপ থেকে শীতল ঝরঝর করে কেঁদে দিল। তার মুক্ত মতো অশ্রুবিন্দু অঝরে গড়তে লাগলো গলা বেয়ে। ওকে এভাবে কাঁদতে দেখে শুধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আশ্চর্য, কাঁদছিস কেন তুই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসি বলা কথা বললেই দেখ তোর কি করি। না, অন্য কথা খুব পার্সোনাল, বসার কাউকে বলতে পারছি না। এখন আপনি আমার শেষ ভরসা। সিরিয়াস কিছু শুদ্ধ এবার শীতলকে তার মুখোমুখি দাঁড় করালো। আলতো স্পর্শে মুছে দিল শীতলের অশ্রুজল। তারপর নমনীয় এক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাতে আমি যখন ঘুমাই তখন মাঝরাতে কেউ আমার রুমে আসে। তুই বুঝলি কিভাবে সে আমাকে গভীর রাতে স্পর্শ করে? আমি চাইলেও বাধা দিতে পারি না, চোখ খুলে দেখতেও পারি না। তবে তার স্পর্শ খুব চেনা মনে হয়। তার শ্বাস প্রশ্বাস, শরীরের গন্ধও মনে হয় আমার খুব কাছের কারো। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাউট করছিস? এজন্যই তখন ওভাবে বুক নাক ডুবিয়ে শ্বাস নিলি? না না, আমি জানি না আপনি। না, তবে কে? খুঁজতে হবে। শুদ্ধ সন্দেহ দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে রইল। সে সত্য নাকি মিথ্যে বলেছে বোঝার চেষ্টা করেছে। এই মেয়ে মারাত্মক, দুরন্ত। এর সত্য মিথ্যে বোঝা এতটাও সোজা নয়। চোখের পানি ছেড়ে সত্যকে মিথ্যে করা প্রতিভা তার জানা আছে। তাছাড়াও শীতলের বলা ঘটনার সুযোগ নেই। আর বাকি রইল ওর নিজের কথা। ওর যাওয়ার তো প্রশ্নই আসে না। সে তো অবগত নিজের সীমাবদ্ধ সম্পর্কে। শুদ্ধ এবার একটা সিগারেট ধরে কয়েকটা টান টান নিয়ে শীতলকে দিল। শীতল খাবে না বলে বেরিয়ে পড়লো। শুদ্ধ দরজা আটকে শুয়ে পড়লো। ক্লান্ত শরীর এবার বিশ্রাম চাচ্ছে। আর শীতলের বলা কথাগুলো ভাববে কয়েকদিন পর থেকে। কারণ শীতল আজকাল উপন্যাসের বই আর মুভির প্রতি ঝুঁকেছে বেশি। হাতে হতে পারে সেই সব পড়ে বা দেখে তার জন্য এই ফোন দিয়ে এঁটেছে, শুধুমাত্র তাকে পাওয়ার লোভে। আর মুখ্য কথা, তাকে পেতেই মেয়ের দ্বারা সব করা সম্ভব, হোক সেটা ভালোবাসার মন্দ চূড়ান্ত পর্যায়ে। তাছাড়াও একে বোকা ভাড়া আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা সমান। তার বোকা বোকা চেহারা আর কর্মকাণ্ডে দেখে বোঝার উপায়, সে সিলিন গোয়েন্দা এক জুনিয়র সদস্য, যার সাহিত্যকতা দেখে উচ্চ পদস্থর অফিসারকে এই কাজে নিয়োজিত করেছে। অনার্স পড়ুয়া মেয়েটি আড়ালে অবলে খুঁজে বেড়াচ্ছে রহস্যের একটি গণ্ডি। মেয়েটা সাবধান করতে পারলেও তাকে দেওয়া হবে চমৎকার এক পথ। তবে তার শর্ত অনুযায়ী তাকে কখনো জনসম্মুখে আনা হবে না কোনো পরিস্থিতিতে। শীতল ছাদে ব্রাশ করছে, এটা তার রোজকার রুটিন। সে প্রকৃতি দেখে ব্রাশ করতে পছন্দ না করলেও আসে কিছু ঘটাতে, সঙ্গে নোট করতে। এখন যেমন ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থুতু ফেলেছে, আর সেটা পড়েছে এক পাথরচারী বা কাঁধের উপর। সেই পাথরচারী দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে পরখ করে দেখে সাদা ফেনা। কিসের ফেনা জানতে নাকে শুনলেও তারপর থুতু বুঝে পেরে পরনের কাপড়ে হাত মুছে বিড়বিড় করে চলে গেলেন। উনার কাণ্ড দেখে শীতল শব্দ করে হেসে উঠল।
বোকা বুঝি একেই বলে। তবে তাকে বোকা ভাবাও বোকামি, কারণ সে গুপ্তচর, পথচারী বেশের তথ্য সংগ্রহ করতে এসেছে। তখন শিশিরের ডাক শুনে দৌড়ে নিচে নামতে গেল শীতল, কিন্তু যেতে গিয়ে ওনার আটকে গেল ক্যাকটাস গাছের কাটার সঙ্গে। শীতল টান খেয়ে পিছু ফিরে দেখে বেশ অভিমানী কণ্ঠে বলল, যার ওনা ধরে টানার কথা সেই টানে না, অথচ তুই গাছ হয়ে এত রোমান্টিক আর শুদ্ধ ভাই, মানুষ হয়ে এত বেশরসিক। এ কথা বলে সে কাঁটা থেকে ওড়না না সরিয়ে ঘুরে লাগালো। বাংলায় সিনেমায় টোন মনে মনে বাজিয়ে নিল, লা লা লা। তখন সার সার করে ওড়না কিছু অংশ ছিঁড়ে কাটার সঙ্গে লেগে থাকলেও আর বাকিটা শীতলের হাতে। পছন্দের ওড়না এমন বেহাল অবস্থা দেখে শীতলের রেগে গিয়ে বলল, তুইও বিটকেল শুদ্ধর মতো প্রেম বুঝিস না, রোমাঞ্চকে ঘেঁটে বানাতে ওস্তাদ তোরা। এ কথা বলে গজ গজ করে নিচে চলে নেমে এলো। তবে রুমে যাওয়ার পথে আচমকায় শিরিনের পিঠের কিল বসাতে ভুলল না, কারণ সব দোষ তার। সে ডেকেছে বলে দৌড়ে যাচ্ছিল, আর যেতে গিয়ে ওনা ক্যাকটাসের বেঁধেছে। ফলস্বরূপ এটা শিরিনের প্রাপ্য। বোনের আচমকায় কিলে শিরিন থ মেরে কিছুক্ষণ বসে, তারপর গণ বিদায়ী কণ্ঠে বলল, ওই আম্মু, বাচ্চা শীতল তুই আমাকে মারলি কেন? ওই আব্বুর বাচ্চা শিরিন মেরেছে, বেশ করেছি। তোর জন্য আমার ওড়না ছিঁড়েছে, এখনই আমাকে ওড়না কিনে দিবি, নয়তো আব্বুকে বলে দিব তুই আর শুদ্ধ আমাকে দিয়ে কি করাস। এর জন্য স্যালারিও তো দই। এর মাসে তুই 7,000 আর শুদ্ধ ভাই 1100 টাকা কম দিয়েছি। তোরা আগে টাকা শোধ করবি, তারপর কাজে ডাকবি, নয়তো খবর আছে দুজনের। এভাবে কথায় কথায় দুজনের ঝগড়া লেগে গেল। তারপর ওদের আম্মুকে খুন্তি নিয়ে আসতে দেখে দুজনের দুই দিকে দৌড়। ওদের যাওয়া দেখে ওদের আম্মু কিছুক্ষণ বকাবকি করে ফিরিয়ে গেল রান্নাঘরে। ততক্ষণে দুইজন যার যার রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। শীতল দৌড়ে এসে শুয়ে পড়তে আলগোছে বিছানায়, তারপর ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে। দেখে হবে বিকালের 5টায় 7 নাগার মোড়ে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প আরও একটি বসন্ত চলবে।